অনেক ক্ষেত্রেই জানি নাচতে না জানলে উঠোন বেঁকা, সংগঠনটাও করতে হবে। শুধুমাত্র তো ক্যামেরা দিয়ে রাজনীতি হয় না, এবং ভোটের সময় বেআব্রু হয়ে পড়ে সংগঠন না থাকলে। এসব নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়, শুভাশিস ভোট কৌশলী, ইলেকশন স্ট্র্যাটেজিস্ট। আমাদের সঙ্গে রয়েছেন দীপ্তিমান বসু, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখপাত্র জুঁই বিশ্বাস। আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমে একটু আলোচনায় চলে যাই। দীপ্তিমান বাবু, আপনাকেই জিজ্ঞেস করব, নাচতে না জানলে উঠোন বেঁকা, কি অবস্থা দেখেছেন? একজন সদ্য অবসরপ্রাপ্ত একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারপতিকে প্রার্থী করেছেন তমলুকে। তৃণমূলের সমর্থকরা আমরা দেখছি তারা ঘিরে ধরেছেন, চোর চোর বলছেন প্রাক্তন বিচারপতিকে। অবশ্যই বাক স্বাধীনতা সবার আছে, কিন্তু একটা সংগঠন না থাকলে এইভাবে এত বড় নির্বাচনে মোকাবিলা করা, একজন সদ্য প্রাক্তন বিচারপতিকে দাঁড় করিয়ে দেওয়া, কোথাও কি মনে হচ্ছে না যে প্রধান বিরোধী দল হিসেবে এটা কোথাও একটা খামতি? প্রথম কথা, ঋতব্রত, আমি একটু পিছিয়ে যাব। তোমার সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো। আমরা একসঙ্গে দুজনেই এই পশ্চিমবঙ্গে যখন পরিবর্তন সাধিত হচ্ছিল 2009-এর পর থেকে, 2009, 10, 11 ওই সময় আমরা সাক্ষী ছিলাম। ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলে ভোট চেয়েছিলেন, তার প্রথম দুটো স্লোগান ছিল যে নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন। আমরা সুনন্দা সান্যালের কথা যদি মনে করি, তিনি প্রথম এই কথাটা বলতে শুরু করেছেন। সেকেন্ড যে স্লোগানটা ছিল যে ভোট জালিয়াতি বন্ধ হোক। এই দুটো কথার উপর ভিত্তি করে তখন তৃণমূল কংগ্রেস, আজকের যে সাংগঠনিক কোট আনকোট তৃণমূল কংগ্রেস, সেদিনকে সেই তৃণমূল কংগ্রেস ছিল না। কিন্তু এই দুটো স্লোগানকে ভিত্তি করে সাধারণ সমস্ত মানুষকে, বিভিন্ন মহলের মানুষকে মানে একজোট করে এই আন্দোলনটা তৈরি হয়েছিল। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কথা প্রথম বলেছিলেন 2011-তে। আমি বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে সেদিনকে ভোট দিয়েছিলাম দুটো কথার উপর ভিত্তি করে, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আমরা করব, এবং আরেকটি কথা ছিল যে শান্তি প্রতিষ্ঠা করব। 2011-তে আমরা যেই মতের হই না কেন, রাজনীতিতে বিভিন্ন মতের আমরা মত পোষণ করতে পারি, বিভিন্ন দলকে সমর্থন করতে পারি, কিন্তু 2011 থেকে যে কথাগুলো বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, ঠিক 2024-এ বসে এই যে শান্তি প্রতিষ্ঠা করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এই কথাগুলো কি মিলেছে? আমরা যে দলকে সমর্থন করতে পারি, কিন্তু আমরা মন থেকে কি এই কথাটা বিশ্বাস করতে পারি যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গে? 2011-এর পর থেকে যে কটা নির্বাচন হয়েছে, কিভাবে রক্তাক্ত হয়েছে? যে রক্তাক্ত নির্বাচনের ইতিহাস আমরা দেখেছিলাম বিহার, উত্তরপ্রদেশ, অন্য জায়গায়, সেখানে রক্তের হোলি খেলা বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে হোলি খেলা শুরু হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে কি পরিমাণে রক্তাক্ত হয়েছে, কিভাবে রক্তাক্ত হয়েছে বিধানসভা নির্বাচন, আমরা সবসময় দেখেছি। আজকে দেখুন ঋতব্রত, অন্য কোথাও এতগুলো জায়গায় নির্বাচন হচ্ছে ভারতবর্ষে, কোথাও রক্তপাত হয়নি, কোথাও খুন হয়নি, কোথায় হলো? পশ্চিমবঙ্গে। তাহলে কোথায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কোথায় নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন? সুনন্দা সান্যালেরা যে বক্তব্য রেখেছিলেন সেই সময়, যে বক্তব্যকে সামনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আন্দোলন করেছিলেন, সিপিএমকে তার ক্ষমতা থেকে চ্যুত করেছিলেন, তিনি নিজে আজকের দিনে কি পালন করছেন? এবং ঋতব্রত, তুমি যে কথাটা বললে, তুমি বলছো নাচতে না জানলে উঠোন বেঁকা, সংগঠন কি আছে? আমি সংগঠন আছে কি নেই সেটা পরের কথা, কিন্তু এই ধ্বংসকারী সংগঠন কি তোমরা চাও? এটা সংগঠন? আজকে কতগুলো লোক, কতগুলো গুন্ডাকে জড়ো করে সেখানে এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, কথা বলা হচ্ছে, এই সংগঠন কি কাম্য? আমি একবার চলে যাব সরাসরি দীপ্তিমান বসুর কাছে। দীপ্তিমান, ইলেকট্রাল বন্ডে আমি মানছি টিএমসিও টাকা পেয়েছে, আপনারা তার থেকেও বেশি পেয়েছেন। একটি রাজ্যে যে টাকা পেয়েছে ইলেকট্রাল বন্ডে, সেই তুলনায় আপনারা হয়তো অতটা পারেননি, কিন্তু দেশে তো সবচেয়ে বেশি টাকা পেয়েছেন। টাকা পয়সার কি কম পড়িয়া ছিল? কারণ নেতাদের কাছে কি টাকা চলে যাচ্ছে, কর্মীদের কি কিছুই দিচ্ছেন না? চারিদিকে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো সদ্য প্রাক্তন বিচারপতি, কোথাও হিরোইনের মতো অভিনেতা, কোথাও অগ্নিমিত্রা পল, সব আটকে দিচ্ছে। আপনাদের কর্মীরা কি মানে সেই হিসেবে সংগঠনটা তৈরি হচ্ছে না? ঋতব্রত, বিজেপি আদর্শের ভিত্তিতে চলা একটা দল। আমাদের কর্মীরা আদর্শ অনুপ্রাণিত। সেখানে টাকা দিলে যে কর্মী যাবে সেই ধরনের প্রফেশনালিজম আমাদের দলে অন্তত নেই। আমি অনেকগুলো কথা হচ্ছিল, আমি দেখছিলাম দেবাংশু ভট্টাচার্য। এই দেবাংশু ভট্টাচার্যকে রাজনীতিতে কমিক রিলিফ কেন বলা হয় তার প্রমাণ দেবাংশু আজকে দিয়েছে। দেবাংশুকে নিয়ে আমি বিশেষ করে কথা বলবো, কারণ ও কোনো সিরিয়াস ক্যান্ডিডেট বলে মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন অভিজিৎ গাঙ্গুলি একদম জিতবেন, ওই একটা মানে একজন ভাঁড়কে পাঠিয়েছে ওখানে। জুঁই দিদি মাননীয় কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে আছেন। তিনি কতগুলো খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা আমি একদম বলিষ্ঠভাবে প্রতিবাদ করছি,
তিনি বলেছেন যে মাননীয় অগ্নিমিত্রা পলের সেক্রেটারির গাড়িতে নাকি লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে। আসলে উনি গুলিয়ে ফেলেছেন, উনি যেখানে থাকেন তার আশেপাশে পার্থ চ্যাটার্জির ফ্ল্যাট থেকে অনেক টাকা পাওয়া গেছিল, উনি ভাবছেন যে বিজেপির বোধহয় এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এবং সেটা যে ফেক ভিডিও স্প্রেড করা হয়েছিল সেটা ইতিমধ্যেই প্রমাণিত। সুতরাং এই ধরনের কোনো উনি যে দাবি করছেন সেটা সম্পূর্ণ আজগুবি। দ্বিতীয় কথা, উনি আরেকটা ইম্পর্টেন্ট খুব কথা বলেছেন, উনি বলছেন জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, জঙ্গলমহলও কাঁদছে, পাহাড়ও কাঁদছে, এর প্রচুর প্রমাণ এই মুহূর্তে বিজেপির কাছে, আমাদের কাছে আছে। উনি বললেন যে পিঁপড়ের ডিম এখন আর খেতে হয় না। আচ্ছা, পিঁপড়ের ডিম যদি না খেয়ে পান্তা ভাত খায় তাহলে কি উন্নয়ন পরিস্ফুট হয় না? উনি আমি বলছি আমরা আসলে আমিও জানি, তো পিঁপড়ের ডিম না খেয়ে যদি পান্তা ভাত মানুষের কাছে পৌঁছয় তাহলেই উন্নয়ন বোঝায় না। এটা প্রথমে বোঝা দরকার। আসলে নন্দরানী দলদের যে মন্ত্র সেই সময় সিপিএম নিয়েছিল না, 1,12,000 ভোটে, 1,20,000 ভোটের মধ্যে 1,12,000 ভোট বোধহয় নন্দরানী দল পেয়েছিলেন 2001 সালে। এই মন্ত্রে ওরা উজ্জীবিত তৃণমূল কংগ্রেস, যার ফলে সবকিছু লুট করে নিতে হবে, সবকিছু আমাদের করে নিতে হবে, সবকিছু নিয়ে নিতে হবে, কুক্ষিগত করতে হবে, কোনো জায়গা ছাড়া চলবে না। এই যে কনসেপ্ট নিয়ে তৃণমূল কংগ্রেস 2011 পর থেকে নেমে পড়েছে পশ্চিমবঙ্গে, এই কারণে তাদের আজকে সমস্ত জায়গা থেকে মাটি ক্ষয়ে যাচ্ছে পায়ের তলায়। আমি আপনাদের একদম সুনির্দিষ্টভাবে বলতে পারি, জঙ্গলমহল এবং দার্জিলিং যে ভয়ঙ্কর অবস্থা, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে, সেখানে মানুষের কাছে বিন্দুমাত্র সুযোগ নেই। আপনি আজ চলে যান না, জুইদিকে আমি অনুরোধ করব, তিনি তো কাউন্সিলর, তিনি দলের একটি দায়িত্বে আছেন, আজকে চলে যান না দার্জিলিং মানে আপনি শুধু ম্যালে ঘুরে আসলে হবে না। নিশ্চয়ই আপনি বলবেন, দার্জিলিং গেলে শুধু ম্যালে গিয়ে ঘুরে আসলে হবে না, দার্জিলিং এর বিভিন্ন গ্রামে যান, কি অবস্থা আছে ওখানে, চিকিৎসা কি ব্যবস্থা আছে, কিভাবে ওখানকার মেয়েরা পাচার হয়ে যাচ্ছে ভিন রাজ্যে, দেখে আসুন। আজকে আপনি যে বলছেন জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জল, এখন গিয়ে দেখে আসুন গ্রামে, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে দেখে আসুন, ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামে দেখে আসুন, মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে দেখে আসুন, পানীয় জলের কি ভয়ঙ্কর অবস্থা। ওখানে মানুষ কাজ পায় না। আজকে 8,500 9,000 করে ওই পুলিশে চাকরি দেওয়ার নাম করে ওখানকার যুবকদেরকে, ওখানকার যুবতীদের নিয়ে এসে কি অমানসিক পরিশ্রম করানো হচ্ছে, এবং তাদের দিয়ে রাস্তা থেকে টাকা, ভগবানের নাম দিয়ে যে সমস্ত স্ট্যাম্প ছাপানো হয়, যে সমস্ত কার্ড ছাপানো হয়, বীরভূমের পাথরের গাড়ি, বাঁকুড়ার বালির গাড়ি, সেখান থেকে পয়সা তোলা হচ্ছে রাস্তায়। আপনি যে কোনো দিন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসুন, বীরভূম থেকে কলকাতায় আসুন, বাঁকুড়া থেকে কলকাতায় আসুন, দেখুন ইয়াং ছেলে মেয়েদেরকে অব্দি ইনভলভ করা হচ্ছে পুলিশের ড্রেস পরে টাকা তোলার জন্য। এইটা তাদের ভবিতব্য, এইটা হাত তুলেছেন না। উনি যে কথাটা বললেন, বেটি বাঁচাও বেটি পড়াও, শূন্য বাজেট, আমি জানি না এই তথ্য উনি কোথা থেকে পেয়েছেন, উনি এই তথ্য কোথা থেকে পেয়েছেন। যাই হোক, আপনাদের সবুজ সাথী সাইকেল যেটা আপনি বলুন দিদি, 70 লক্ষ সবুজ সাথী সাইকেল আপনারা দিয়েছেন বলে দাবি করছেন। সবুজ সাথী সাইকেলের একটা কারখানা আপনারা পশ্চিমবঙ্গে করতে পারলেন না? পবন আরোরাকে দিয়ে দিল্লি থেকে সাইকেলগুলো আনাতে হলো। আপনারা একটা কারখানা, পশ্চিমবঙ্গে তো কারখানা নেই, আপনারা করতে পারলেন না। সবুজ সাথী সাইকেল যে খুলনার বাজারে বিক্রি হচ্ছে, সাইকেল যেখান থেকে আনুক, সাইকেলটা উপকারে লাগছে মানুষের, এই উপকারের কথাটা ভাবুন। মানুষের উপকার করার কথাটা ভেবেছেন কি? আমি একবার আপনাদের কতগুলো রাজ্য আছে, কোন রাজ্য দিয়েছেন মেয়েদের সাইকেল? আপনি তো একেবারে বলছেন, আপনি তো সেই তত্ত্বে বিশ্বাস করেন। পরিবর্তনের আগে আপনিও ছিলেন, আপনি দেখেছেন সুনন্দ সান্যালরা ছিলেন, হ্যাঁ, তখন আপনারাও মনে করেছিলেন আস্তে আস্তে মা দুর্গা তৈরি হচ্ছেন, একের পর এক অস্ত্র তার হাতে দিয়ে দেওয়া হচ্ছে। কংগ্রেস ছিল, বিজেপি ছিল, RSS ছিল, আরও কে না ছিল, দেশ বিদেশের কমিউনিস্টরা অভিযোগ করেছেন, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু কোথাও তো একটা আবেগ কাজ করে। চুপচাপ ফুলে ছাপ হয়নি যে তা নয়, কিন্তু ওই চুপচাপ ফুলে ছাপ এবারও হয়ে যাবে, কোনো কর্মী সংগঠনের দরকার নেই। এবং দেখতে পাচ্ছেন তো একের পর এক আপনাদের অগ্নিমিত্রা পল থেকে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে হিরণ, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। কোথাও মনে হয় না যে সংগঠনটা একটা শক্ত বাঁধনি না থাকলে এই অবস্থায় হেনস্থার মুখে পড়তে হয় প্রার্থীদের? আমি উত্তরটা দেওয়ার আগে জুই দিয়ে একটা কথা বলছিলেন, উনি বলছিলেন যে সাইকেল পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে দেওয়া হয় না। আমি একটু মনে করিয়ে দিতে চাই যে 2006 সালে BS ইয়েদিউরাপ্পা উনি কর্ণাটকে সাইকেল ভারতবর্ষের মধ্যে প্রথম সাইকেল দিয়েছিলেন স্টুডেন্টদের, ক্লাস 8 যারা পড়ছিলেন। তারপরে বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এই 3টে রাজ্যেও কিন্তু সাইকেল দেওয়া হয়, সেই সাইকেলের স্কিম আছে। তো এইটা একটুখানি দিদিকে সংশোধন করে দিলাম।
আপনার যে উত্তর, আপনার যে প্রশ্ন, না এটা এই কথা ঘটনা আজকের দিনে পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেখানে একটা মানে যুযুধান দুপক্ষ বা তিন পক্ষর মধ্যে লড়াই, এইরকম একটা এক্সপেকটেশন নিয়ে কিন্তু আমরা টিভি পর্দায় চোখ রাখি। কিন্তু এটা কি আদৌ গণতন্ত্রের পক্ষে সুস্থ বলে ঋতব্রতদা তুমি মনে করো? আমি একটু মনে করে দিতে চাই 2009 বা 2011 সালে আমরা কি এই ছবি দেখেছিলাম? 2009 বা 11 আমি ভীষণভাবে সিপিএমের বিরোধী, আমি আন্দোলন করেছি সিপিএমের বিরুদ্ধে, আমার প্রাণ সংশয় হয়েছে, আমাকে জেলে থাকতে হয়েছে। কিন্তু আমি তোমাকে বলছি, কিন্তু 2009 এবং 2011 আমরা কি এই ছবি দেখেছিলাম যে প্রার্থীকে আটকে দেওয়া হয়েছে? কোথাও হয়নি। কোথাও প্রার্থীকে এরকম আগুন জ্বালিয়ে আটকে দেওয়া হয়েছে আমার অন্তত মনে পড়ছে না। আমি একটা ছবি একটু দেখাবো, তারপর আমি চুয়ের কাছে যাবো। একটা লাইন বলে শেষ করবো, একটা লাইন বলে শেষ করে দেবো। সেটা হচ্ছে যে গণতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ, মানে কর্মী কতজন, কর্মী সারা 10.5 কোটি যদি ভোটার হয়, আমরা সমস্ত পার্টি মিলিয়ে পশ্চিমবঙ্গে কর্মীর সংখ্যা হয়তো 10% হবে। তাহলে ম্যাক্সিমাম তো সিদ্ধান্ত নেয় হচ্ছে সাধারণ মানুষরা, 10 থেকে 15% মানুষ। সেই মানুষরা ঠিকঠাক ভোট দিতে পারছেন কিনা সেটা নিশ্চিত করার প্রয়োজনীয়তা হচ্ছে ইসির এবং প্রশাসনের। ইলেকশন কমিশন দায় এড়াতে পারে না এটার। ইলেকশন কমিশন, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, এরা কেউ দায় এড়াতে পারে। খুব পরিষ্কার যে শুভেন্দু অধিকারী তার ফোর্টে বল আর কি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার বিভিন্ন কেন্দ্রেতেই আজকে নির্বাচন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এবং এই বিষয়েও তো সন্দেহ নেই, এই নির্বাচনই ঠিক করবে বিরোধী রাজনীতি পশ্চিমবাংলায় কি হবে। আমি দীপ্তিমান আপনাকে জিজ্ঞেস করবো, কোথাও কি মনে হচ্ছে সাবোতাজ হচ্ছে? কারণ হিরণ বলছেন ম্যাচ ফিক্সিং হয়ে গেছে। কোথাও আমরা দেখতে পাচ্ছি এজেন্সি, মানে কেন্দ্রীয় বাহিনী যা রয়েছে সেই বাহিনী আজকে রাজ্য পুলিশের বা কলকাতা পুলিশকে বুথ অব্দি ঢুকতে দিচ্ছে। কোথাও কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধ গোষ্ঠী ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দুকে হেনস্থা করার জন্য কোথাও শাসকের সঙ্গে গোপনে হাত মিলিয়ে ম্যাচ ফিক্সিং করেছেন, যে কথা হিরণ বলছে? না না, হিরণ কি বলেছে আমি জানি না, অভিযোগটা খুব হাস্যকর। তার কারণ হচ্ছে বিজেপি একজোট হয়ে এই লড়াইয়ে নেমেছে। কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে লড়াই, আজকে যদি ফল খারাপ হয় তাহলে কিন্তু রাজ্য বিজেপিতে শুভেন্দু অধিকারী যে নেতৃত্বের জায়গায় উঠে এসেছেন তার থেকে কিন্তু সরে দাঁড়াতে হবে। না, শুভেন্দু অধিকারী বলে না, দেখুন আজকের রেজাল্ট খারাপ হলে অবশ্যই সব মিলিয়ে বিজেপির লস। এখানে মানে বিজেপির মতন পার্টিতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা সবাই একজোট। দিলীপ ঘোষ, এখানে কোনো আলাদা কিছু, আমাদের কোনো লবি হয় না। তৃণমূল কংগ্রেসের মতন আমাদের লবি নেই। তো এইটা সম্পূর্ণ একটা হাস্যকর দাবি, এখানে ওইগুলোর কোনো প্রশ্ন নেই। আমি আপনাকে এইটুকুনি বলতে পারি যে হিরণ যে বক্তব্যটা রেখেছে, আমাদেরও এটা বক্তব্য। কি বক্তব্য? সেটা হচ্ছে এই যে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে আমাদের একটা সুনির্দিষ্ট অভিযোগ দীর্ঘদিন ধরেই আছে। কারণ এই ডিপ্লয়মেন্টের দায়িত্বটা সম্পূর্ণ থাকে লোকাল পুলিশের উপর, লোকাল ওসি, ওখানকার থানার উপর। এই ডিপ্লয়মেন্টে যে দেখুন কেন্দ্রীয় বাহিনী দুটো কাজ করে, এক হচ্ছে আপনার এরিয়া ডমিনেশন, প্লাস হচ্ছে বুথের রক্ষণাবেক্ষণ। এই হচ্ছে ভোটে এদের কাজ। এই এরিয়া ডমিনেশনের ক্ষেত্রে, বুথের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে খুব একটা এদিক ওদিক করানো যায় না জেনারেলি, কিন্তু এরিয়া ডমিনেশনের ক্ষেত্রে এইটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে ওই অঞ্চলের ওসি, যে থানা, তার উপর। এইখানেই সমস্যা। না, কিন্তু আমি আপনাকে সাংবাদিক হিসেবে একেবারে টেলিভিশন পর্দার সামনে প্রকাশ্যে বলছি, বাম আমলে সাংবাদিক হিসেবে আমি দেখেছি, আমি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তাদের অত্যন্ত সম্মান করেই বলছি এবং কোনোভাবে তাদের অপমান করছি না, কিন্তু ম্যানেজ করা যায়, জানেন। আগের দিন রাত্রেবেলায় সুস্বাদু খাদ্য পানীয় দিয়ে অনেক ক্ষেত্রে কোনো জায়গায় এটা হয়েছে, বহু জায়গায় হয়েছে, কোনো জায়গায় হয়ও, এটা অস্বীকার আমি করছি না। কিন্তু এই দেখুন, মানে সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকবে, তাদের কেন্দ্রীয় বাহিনী মনে হচ্ছে আজকে কেন্দ্রীয় বাহিনী তাদের সক্রিয়তা চোখে পড়ছে না। আমি তো এখানে বসে আমার পক্ষে বলা সম্ভব না। হিরণ যখন দাবি করেছে সে কিছু বুঝে হয়তো করেছে, কোনো জায়গায় এটা হতেই পারে, হয়েছে বলেও আমরা এর আগেও শুনেছি। ধরুন রানাঘাটের ক্ষেত্রে আমাদের প্রার্থী, তিনিও অভিযোগ করেছিলেন। এটা হতে পারে কোনো জায়গায় এই জিনিসটা হয়। তবে ফোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওখানকার স্থানীয় থানার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং থানা সবসময় ডাইভার্ট করে, এটা তো আমরা জানি।